আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যার চমৎকার 4 নাম্বার বেসিক ক্লাস নিয়ে। তো আমাদের আজকে এই 4 নাম্বার বেসিক ক্লাসে আমরা সম্পূর্ণরূপে নতুন একটা টপিক নিয়ে আলোচনা শুরু করব। আর এই টপিকটা হচ্ছে জুলের তাপীয় সূত্র। বিজ্ঞানী জুল তাপের উপর গবেষণা করে একটা সূত্র আবিষ্কার করে, তো ওই নাম অনুযায়ী সূত্রটার নাম হয় জুলের তাপীয় সূত্র। তো প্রথমত আমরা জুলের তাপীয় সূত্রটা কি এটা একটু মুখস্থ করব, দেন আমরা এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সিকিউতে আসার মতো সেই অংশটা আমরা আলোচনা করার ট্রাই করব। তো প্রথমত সংজ্ঞা দেখো, এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, জুলের তাপীয় সূত্রের সংজ্ঞা। আমাদের এখানে বলতেছে যে যান্ত্রিক শক্তি বা কাজ, আমরা সবাই জানি যান্ত্রিক শক্তির অপর নাম হচ্ছে কৃতকাজ। মনে রাখবা, যান্ত্রিক শক্তি বা কৃতকাজকে তাপ শক্তিতে অথবা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে বা কাজে রূপান্তরিত করা হলে যান্ত্রিক শক্তি ও তাপ শক্তি পরস্পরের সমানুপাতিক হবে। এটা হচ্ছে আমাদের জুলের তাপীয় সূত্রের যে মেন কনসেপ্ট বা মেন সংজ্ঞা আর কি। এটা আমাদের বইতেও আছে, বই থেকেও আমরা পেয়ে যাবো এটা পড়লে। তবে এটার মেন যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা হচ্ছে যখন তুমি এটা কাজ করবা, সেই কাজ করলে সেই কাজটা তাপ শক্তিতে রূপান্তর করতে পারবা, অথবা যে তাপ শক্তি আমরা বর্তমানে পাই প্রতিনিয়ত, সেই তাপ শক্তিকে আমরা কাজে রূপান্তর করতে পারবো। সবগুলোকে না অবশ্য, কিছু কিছু ক্ষেত্রে। তো এই যে কাজ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা অথবা কাজ শক্তিকে তাপে রূপান্তর করা যদি সম্পূর্ণরূপে করা যায়, যদি রূপান্তরিত আসলেই করা যায়, তাহলে যান্ত্রিক শক্তি বা কাজ শক্তি, তাপ শক্তি এরা পরস্পর কী হবে? সমানুপাতিক হবে। অর্থাৎ যান্ত্রিক শক্তির মান কাজ শক্তি মানের যান্ত্রিক শক্তির মান তাপ শক্তির মানের ইকুয়াল হবে। ইকুয়াল বলতে সমানুপাতিক আর কি। তো এটা হচ্ছে মেন সংজ্ঞা। এটা আমরা ভালো করে মুখস্থ করব, আমার বিশেষ করে কনংয়ের জন্য এটা লাগবে, এরপরে এমসিকিউর জন্য তো লাগেই। তবে সৃজনশীলের জন্য এখান থেকে কি লাগবে? সৃজনশীলের জন্য এখানের পরবর্তী স্টেপগুলো আমাদের জানতে হবে। তো আমরা এখন একটু এমসিকিউর জন্য আরেকটু ইনফরমেশন পড়ব। আমরা সবাই জানি যে যান্ত্রিক শক্তি বা কৃত কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, আর তাপ শক্তি এটাকে আমরা বড় অক্ষর এইচ দ্বারা প্রকাশ করে থাকব। জাস্ট এটা মনে রাখবা যে যান্ত্রিক শক্তি হচ্ছে ডব্লিউ, আর তাপ শক্তি হচ্ছে কি? এইচ। হিটের মাধ্যমে কি হয়? আমাদের তাপ উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের সূত্রের অ্যানালাইসিস। এটা মনে রাখবো, দেন আমরা সামনে পরবর্তীতে এমসিকিউ বা সিকিউতে যেটা লাগে কাজে লাগাবো আর কি। এ হচ্ছে প্রাথমিক ধারণা যে ডব্লিউ সমানুপাতিক এইচ। এখান থেকে আমাদের সরাসরি এমসিকিউতে প্রশ্ন চলে আসে। তো প্রাথমিকভাবে ওভারঅল আমি যতটুকু আলোচনা করছি, আদিবা, আরিফ, বিথি, তোমাকে জানায়ও ব্যাপারটা বুঝতে পারছো কিনা, একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, এরপরে যাচ্ছি পরবর্তী। এখন আমরা জানি এই যে আমাদের সমানুপাতিক, এটার পরিবর্তে আমরা একটা সমান সমান সাইন ইউজ করব, আর একটা ধ্রুবক ইউজ করব জে। এটাই হচ্ছে সেই জুলের জে, সমানুপাতিক ধ্রুবক। তো সমানুপাতিক ধ্রুবক ইউজ করলাম, তো আমাদের এখানে সূত্রটা দাঁড়াইলো কি? ডব্লিউ ইকুয়াল টু জে এইচ। ডব্লিউ ইকুয়াল টু জে এইচ, যেখানে ডব্লিউ মানে কৃত কাজ, জে মানে ধ্রুবক, এইচ মানে তাপ শক্তি। আসলে পরীক্ষাতে এটাই মূলত আমার কাজে লাগে। পরীক্ষাতে এটা আমার কাজে লাগে, জাস্ট সূত্র হিসেবে মনে রাখতে হবে। থ্যাংক ইউ আফিফা, থ্যাংক ইউ ফাইজা, জয়েন করছো, খুশি হলাম। তো আজকে ক্লাসে ফাইজা, তুমি মেবি আমাদের নতুন, একটু যদি তুমি চ্যাট বক্সে রেসপন্স করতা তাহলে আমি খুশি হতাম। আসলে আমার ক্লাসে যারা নতুন, ওদের সাথে একটু কমিউনিকেশন করতে হয়, ক্লাস শেষে ওদের সাথে যোগাযোগ করতে হয় আর কি। এগুলা তোমাদের বইয়ে নাই? তোমাদের বই নাই বলতে দ্বিতীয় পত্রের বই তো অবশ্যই টপিকগুলো থাকার কথা, তোমরা এটা দেখো, পাবা তো।
আর আমি ফাইজাকে একটু বলতেছি, যদি ফাইজা তুমি একটু আমাকে রেসপন্স করে জানাও। আছে আছে, হ্যাঁ হ্যাঁ এই টপিকটা আছে। তো ওই যে আফিফা, তুমি একটু দেখতে পারো, আফিফা আয়াত তুমি একটু দেখতে পারো যে তোমার বইতে এটা কোন জায়গায় আছে, খুঁজে দেখতে পারো। আচ্ছা ফাইজা, তুমি রেসপন্স করছো, খুশি হলাম। একটা কাজ করো ফাইজা, তুমি তোমার এইচএসসি ব্যাচটা বলো, এইচএসসি কত ব্যাচ, 27 নাকি 28, সেটা আমাকে একটু জানা দাও, চ্যাট বক্সে জানা দাও, তাহলেই হবে। জাস্ট বলো এইচএসসি 27 নাকি 28। আচ্ছা ফাইজা, তুমি এইচএসসি 28, থ্যাংক ইউ, খুশি হলাম ফাইজা, তুমি এইচএসসি 28। এখন একটা কাজ করো ফাইজা, তুমি তো আজকে আমাদের প্রথম ক্লাস করতেছো, তোমার সাথে কি আমার মেসেঞ্জারে যোগাযোগ আছে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে? আমি কি তোমার সাথে কমিউনিকেশন করি, একটু আমাকে জানাও তো, তাহলে আসলে তোমার পরিচয় জানতে পারতাম পরবর্তীতে তোমার সাথে কমিউনিকেশন করার জন্য। তোমার নাম আমি লিখে দিচ্ছি, ফাইজা, ফাইজা তেজস্ক্রিয় ব্যাচ। আমাকে একটু জানাইলে আমরা একটু সুবিধা হতো আর কি, আজকে নতুন তো তুমি, এই জন্য আর কি বলতেছি। আচ্ছা, যোগাযোগ নাই, তার একটা কাজ করতে হবে ফাইজা, তোমাকে একটু কষ্ট করে এখনই আমাকে একটু হোয়াটসঅ্যাপ একটু যদি এসএমএস দিতে পারতা, তাহলে আমি তোমাকে পরবর্তীতে সব সিস্টেম বুঝে দিতে পারতাম। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে এসএমএস করতেছি, তুমি একটু কষ্ট করে এখনই এই নাম্বার একটা এসএমএস দাও হোয়াটসঅ্যাপে, তাহলে আমার জন্য পরবর্তীতে তোমার সাথে কমিউনিকেশন করতে সহজ হবে। দেখো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমি লিখে দিয়েছি, তুমি একটু চেষ্টা করে দেখো, পেয়ে যাবা। 01312193943। হ্যাঁ, তো ফাইজা একটু কষ্ট করে তুমি এখনই এই নাম্বারটায় এখন একটা এসএমএস দাও, হোয়াটসঅ্যাপ থেকে একটা এসএমএস দাও। আমি ক্লাস শেষে তোমার সাথে যোগাযোগ করে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 28-এর, সেই গ্রুপে তোমাকে অ্যাড দিয়ে দিতে পারবো, এবং সেখান থেকে তুমি ইনফরমেশন জানতে পারবা কীভাবে ক্লাস করাচ্ছি বা কখন ক্লাস হয়, সব কিছু জানতে পারবা। তুমি এখনই একটা এসএমএস দাও, জাস্ট এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে গিয়ে এসএমএস দিয়ে বলো যে স্যার আমি ফাইজা জয়েন করছিলাম, আমাকে 28-এর গ্রুপে অ্যাড দিয়ে দেন, ঠিক আছে? তো তুমি এখনই এই নাম্বারটা ক্লিক করে তুমি একটু এসএমএস দাও, আমি পাঠাইছি নাম্বারটা, এসএমএস দিলেই হবে, ঠিক আছে? তো ফাইজা একটু দ্রুত করো, হ্যাঁ এসএমএস দিও দ্রুত, আপাতত ক্লাস করি, খেয়াল করো সবাই। তো এই হচ্ছে আমাদের সূত্র আর কি, যে W=JH, এই সূত্র মনে রাখবা। এখন আমরা যাচ্ছি আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট, সিকিউতে কাজে লাগবে, যেটাকে বলা হয় সিস্টেম। এই সিস্টেমে আজকে ক্লাসে ভালো করে শিখব। সিস্টেমটা যদি ভালো করে শিখতে পারো, তাহলে সিকিউর জন্য একবার ইজি হয়ে যাবে এই অংশের ক্যালকুলেশন করতে। সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেম, সিস্টেম আসলে কি? সিস্টেম, এটাকে আমরা বলতে পারি একটা একটা অবস্থা বা ব্যবস্থা। সিস্টেমকে একটা অবস্থা বা ব্যবস্থা বলা যায়, ঠিক আছে? আচ্ছা আরিফ জুলাই দিয়েছো, ওকে, খুশি হলাম, তুমি প্রোফাইল দিয়েছো জুলাই। আসলে আমরা জানি এটা তো জুলাই মাস চলে, রক্তাক্ত জুলাই আমাদের, ত্যাগ তিতিক্ষার জুলাই। আচ্ছা ওকে, তো ফাইজা তুমি একটু আমাকে এসএমএস দিও, আমি এখন এসএমএস পাই নাই, তো একটু দ্রুত জানাও তোমার কি হোয়াটসঅ্যাপ আছে কিনা, থাকলে আমাকে বলো, দেন আমাকে এসএমএস দিও, তাহলে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো আর কি। দেখো সিস্টেম, সিস্টেমটা কি? সিস্টেমের যেই বিষয়টা আমাকে বুঝতে হবে, এখানে আমাদের সিস্টেম কাজ করে এই তাপগতিবিদ্যা অধ্যায়ের মধ্যে। তো আমাদের সিস্টেমের মধ্যে যে 1 নাম্বার যে কন্ডিশন, সেটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। জেলে ছিলাম তাই, ও তুমি কি ছিলা, মানে বুঝতে পারলাম না ব্যাপারটা, এটা যদি ভয়েসে বলতা ক্লিয়ার হতাম। আরিফ, হ্যাঁ তোমাদের কি মানে কলেজ থেকে নিয়ে গিয়েছিল এরকম ধরে ধরে, কলেজ বলতে কলেজের শিক্ষার্থীদেরকে? হ্যাঁ আরিফ একটু ভয়েসে বলো, তাহলে বুঝতে পারবো, ক্লিয়ার হবে ব্যাপারটা, মানে কীভাবে কি ঘটলো একটু আমাকে জানাই দিলে আমি খুশি হতাম। একটু ভয়েসে বলো, ভয়েসটা অন করো, সমস্যা নাই, বলো ভয়েস আর কি, বলো ব্যাপারটা কি আর কি। হ্যাঁ ভাইয়া, ওই
আন্দোলন করা শুরু হয়ে গেছিল। ও, তোমাদের কোন কলেজ? আমাদের কলেজ জুনিয়র কলেজ। ও আচ্ছা, তো কি মানে যখন নিয়ে গিয়েছিল কয়দিন রাখছিল সেখানে নিয়ে গিয়ে? তো 5 তারিখে সবাইকে ছেড়ে দিয়েছিল। এত দিন রাখছিল? এই তো আপনার 15-16 দিনের মতো। তে 15-16 দিন কি কম? সেখানে কি টর্চার করছে মানসিকভাবে বা শারীরিকভাবে? আমাদেরকে কিছু করে নাই, ওই ভার্সিটি বা ইউনিভার্সিটি যেগুলো ছিল প্রথম নেওয়ার সময় 2-3টা বাড়াই দিয়েছিল, একটু পাই, তারপর ভার্সিটি বড় ভাই যেগুলো ফেরারাই মাস। বুঝতে পারছি। তারপরও পরিবারের তো একটা টেনশন, কারণ এভাবে ধরে নিয়ে যাওয়াটা মানে অনেকেরই কি বলবো, কলিজায় পানি থাকে না একটা অবস্থা। পিতামাতারও টেনশন, নিজেরও টেনশন, কখন কি হয়ে যায় কখন কি বলা যায় না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেভ হয়ে আসছো, বা এই যে কি বলা যায় একটা তোমার মানে মুখ দিয়ে কথা আসতেছে না। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে, ওর নাম হচ্ছে আফিফা, যে কেন নিয়ে গেছে। আচ্ছা, জানো আফিফা 2024 সালের যে আমাদের জুলাই অভ্যুত্থান হয়, কোটা আন্দোলন থেকে শুরু করে পুরো দেশ সংস্কারের জন্য, তখন কিন্তু আমাদের এই যে দেশের সরকার ছিল, সেই সরকার কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। তো এক সময় শিক্ষার্থীদের ধরে ধরে নিয়ে যায়, শিক্ষকদেরকে ধরে ধরে নিয়ে যায়, জেলের মধ্যে নিয়ে যায়, অকথ্য নির্যাতন করে, টর্চার করে। অপারেশন সার্চলাইট যেরকম না, তোমরা পড়ছো না বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতে, অপারেশন সার্চলাইটের যে সিস্টেমটা, এরকম আর কি একটা সিস্টেম। তো নিজের ক্ষমতা টিকে রাখার জন্য একটা স্বৈরশাসকের চেষ্টা করা হয়েছিল আর কি। তো এটার ইতিহাস তো জানো, যেহেতু ছিলা 2024 সালে বাংলাদেশেই ছিলা, এদেশেই বড় হইছো, তো সংবাদ তো কম বেশি জানো। আর আজকে তো আমি ক্লাস নিচ্ছি 2026 সাল, 2 বছর আগের কথা। তো এই জিনিসটা আর কি। তো আমার এই ক্লাসে হঠাৎ করে আরিফ এই কথাটা বলছে, আমি তো আশ্চর্য হলাম যে আমি ক্লাস করাচ্ছি, ও বিষয়টা ফেস করলো। আমরা বললাম যে জুলাই কেন লিখলো, আমি মনে করছি এভাবে লিখছে, কিন্তু ও যে ভুক্তভোগী সেটা আমি জানতাম না। তো যাই হোক, আল্লাহ তালা সেভে রাখছে, খুশি হলাম। দোয়া করি যাতে সামনের লাইফগুলো তারা ভালো কাটে ইনশাল্লাহ। ওকে, তো চলো শুরু করি। হ্যাঁ, সিস্টেম। তো উন্মুক্ত সিস্টেম, এটা আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি সংজ্ঞাটা। সংজ্ঞার মধ্যে লিখছে, যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই আদান প্রদান করতে পারে তাকে উন্মুক্ত বা খোলা সিস্টেম বলে। উন্মুক্ত মানে কি? খোলা। উন্মুক্ত মানে কি? খোলা। এখন সিস্টেম বলতে একটা ব্যবস্থা বোঝায় আর কি। সিস্টেম বলতে কি বোঝায়? একটা ব্যবস্থা। সিস্টেম প্রথমটা বলতেছি আমরা উন্মুক্ত, ঠিক আছে? তো এখন উন্মুক্ত সিস্টেমটা কি? মনে করো একটা পাত্র আছে, পানির পাত্র মনে করো একটা, সেই পানির পাত্রটা রাখা আছে এখানে মাটির মধ্যে। এই পাত্রটার কোনো ঢাকনা নাই, খোলা। একটা পানির পাত্র আছে, সেই পানির পাত্রে কি নাই? একটা ঢাকনা নাই, খোলা। তো যদি পানির পাত্র খোলা থাকে, তাহলে আমি এখানে কি করতে পারি জানো? বাহির থেকে, পরিবেশ মানে বাহির, বাহির থেকে চিনি রাখতে পারি, চিনি ঢালতে পারি। এই চিনি হচ্ছে ভর, উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, পাত্রটার বাহির থেকে আমরা কি করতে পারি? চিনি, লবণ, যা মনে চায় তা আমরা রাখতে পারি। তো যেই বিষয়গুলো আমরা রাখতে পারি বাহির থেকে, যেগুলোর পরিমাণ আছে ভর, গ্রাম, কিলোগ্রাম, এগুলো আর কি, সেগুলো আসলে বলা হয় ভর আর কি। যেই দ্রব্যগুলো পরিবেশ থেকে আমরা সিস্টেমের মধ্যে রাখতে পারি সেটা হচ্ছে ভর। কথা কি বুঝছো? যেগুলো পরিমাণ করা যায় আর কি, চিনি, লবণ, তারপর হচ্ছে বাকিগুলো ইটিসিটিসি। আদিবা, আরিফ, তারপর হচ্ছে আফিফা, বিথি, বুঝতে পারছো ব্যাপারটা? এটাকে বলা হয় ভর। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে শক্তি। শক্তি কি?
আমরা জানি আলো এক প্রকার শক্তি। শক্তি হচ্ছে এমন একটা পার্টিকুলার কম্পোনেন্ট যেটাকে আমরা শুধু অনুভব করতে পারি, স্পর্শ করতে পারি না। শক্তিকে স্পর্শ করা যায় না, এটাকে কি করা যায়? অনুভব করা যায়। যেমন আলো, আলোকে স্পর্শ করতে পারি? পারি না, এটাকে অনুভব করতে পারি, দেখতে পারি। তো আমরা কিন্তু দেখতে পাই যে খোলা সিস্টেমে ঢাকনা খোলা থাকলে কিন্তু বাহির থেকে টর্চ লাইট ফেললে এর ভেতরে আলো প্রবেশ করবে, যেহেতু এটা কি খোলা। যেহেতু এই পাত্রের মুখটা খোলা, এটাকে বলা হয় খোলা সিস্টেম। খোলা সিস্টেমে বাহির থেকে চিনি রাখলে ভেতরে ঢুকবে, এটা হচ্ছে ভর। আর বাহির থেকে আলো দিলেও কি ভেতরে প্রবেশ করবে, এটাকে বলা হয় শক্তি। অর্থাৎ যেই সিস্টেমে বাহির থেকে ভর আর শক্তি দুইটাই কি করতে পারে? আদান প্রদান করতে পারে, সেটাকে বলা হয় খোলা সিস্টেম। যেমন আমরা এই খোলা সিস্টেমের পরিবেশ থেকে ভর আর শক্তি দিতেও পারি এবং এই সিস্টেম থেকে তুলে নিতেও পারি। অর্থাৎ আদানও করা যায়, প্রদানও করা যায়, দেওয়াও যায়, নেওয়াও যায়। এই দুইটাকেই একসাথে বলা হয় আমাদের খোলা সিস্টেম। মনে রাখবা সবসময় ভর আর শক্তি দুইটাই কি করতে হবে? দিতে হবে, নিতে হবে। যদি দুইটাই দেওয়া যায়, নেওয়া যায়, তাহলে এটাকে বলা হবে খোলা সিস্টেম। ব্যাখ্যাটা পুরোপুরি বুঝতে পারছো? আদিবা, আফিফা, আরিফ, বিথি পুরোপুরি ক্লিয়ার? মন থাকবে? ওকে। সিস্টেম, হ্যাঁ, থ্যাংক ইউ। সিস্টেম আমাদের আরও দুইটা আছে। 1 নাম্বার সিস্টেম পড়লাম, এখন 2 নাম্বার সিস্টেম আসি। সংখ্যাগুলো মুখস্থ করবা, সিকিউর জন্য আমাদের বেসিক এগুলো লাগবে। এখন 2 নাম্বার শিখব বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম, যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি আদান প্রদান করতে পারে কিন্তু ভর আদান প্রদান করতে পারে না, তাকে বদ্ধ সিস্টেম বলে। সংজ্ঞা মুখস্থ রাখবা। এবার আমরা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। আমি নোটগুলো দিয়ে দিব, আমাকে লিখে দেখাবা। এই হচ্ছে একটা সিস্টেম বা একটা পানির পাত্র মনে করো। এই পানির পাত্রের উপর একটা ঢাকনা আছে, তবে এই ঢাকনাটা কিন্তু কাচের তৈরি। এই ঢাকনাটা কিসের তৈরি? কাচের তৈরি। তো কি হবে ঘটনাটা ঘটলে? কীরকমভাবে এটা ঘটবে দেখো, মনোযোগ দাও। এই যে সিস্টেমটা যে আমরা রাখছি, পানির পাত্র বা একটা পাত্র, এই পাত্রের উপরে একটা কাঁচ আছে। এখন একটা বিষয় খেয়াল করো, চিনি বা লবণ এই বিষয়গুলো যদি তুমি এই পাত্রের মধ্যে ঢালতে চাও, ঢালতে পারবা? ভেতরে রাখা যাবে চিনি বা লবণ? আফিফা, বিথি একটু রেসপন্স করো। হ্যাঁ, ওদের হয়তো নেট সমস্যা চলে গিয়েছে, তুমি একটু আমাকে জানাও। আমরা যদি এই বদ্ধ সিস্টেমে বাহির থেকে ভর চিনি বা লবণ দেই, ভেতরে প্রবেশ করতে চাই, তাহলে এই ঢাকনার ভেতরে কি প্রবেশ করানো যাবে এই চিনিগুলা বা লবণগুলাকে? যেহেতু এখানে একটা কাচের ঢাকনা আছে, কাচের ঢাকনা। ভেরি গুড, বিথি বলছো যাবে না। হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট, যাবে না। কি করা যাবে না? যাবে না। মনে রাখতে হবে যে এখানে চিনিটা কিন্তু এটা দ্রব্য, এই দ্রব্যটা কিন্তু আমাদের কাচের ঢাকনার উপরই রয়ে যাবে, ভেতরে আর প্রবেশ করবে না। ঠিক সেম টু সেম ভেতর থেকে কোনো দ্রব্য বাহিরে আনা যাবে না, কারণ এটা ঢাকনা লাগানো। যদিও ঢাকনাটা কি কাচের ঢাকনা, ঢাকনাটা কি লাগানো, তো এখানে ভর আদান প্রদান করা যাচ্ছে না। এই সিস্টেমে কি করা যাচ্ছে না? ভর আদান প্রদান করা যাচ্ছে না, ভর দেওয়াও যাচ্ছে না, ভর নেওয়াও যাচ্ছে না। ওকে। কিন্তু যদি আমরা চিন্তা করি শক্তি বলতে আলো, দেখো তো আমরা কি জানি যে কাচের যেই গ্লাসগুলো থাকে বা কাচের ঢাকনা বা কাচের মধ্য দিয়ে কি আলো প্রবেশ করতে পারে কি পারে না বলো তো? কাচের ভেতর দিয়ে আলো প্রবেশ করতে পারে কি পারে না? প্রশ্ন হচ্ছে আলো প্রবেশ করতে পারে। ভেরি গুড। কাচের ভেতর দিয়ে আলো আসা যাওয়া করতে পারে বা আদান প্রদান করতে পারে। যেহেতু আমার এই ঢাকনাটা কাচের তৈরি, সেহেতু আমরা যদি বাহির থেকে টর্চ লাইট ফেলি, তাহলে সেই আলোটা কাচের ভেতরে ভেদ করে সিস্টেমের মধ্যে প্রবেশ করবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তার মানে কি এই সিস্টেমে বাহির থেকে আমরা
আলোকে ভেতরে প্রবেশ করাইতে পারবো, যেটাকে বলা হয় শক্তি। অর্থাৎ এই সিস্টেমে শক্তি কী করা যাবে? প্রবেশ করানো যাবে। কিন্তু ভর, চিনি এগুলো প্রবেশ করা যাবে না বা বের করা যাবে না। আমরা চাইলে ভেতর থেকে টর্চ লাইট ফেললে এই আলোটা বাহিরেও যাবে, কারণ কাচের ভেতর দিয়ে কী হয়? আলো প্রবেশ করে। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যেই সিস্টেমে ভর আর শক্তি দুইটাই আদান প্রদান করা যায় সেই সিস্টেমটাকেই বলা হয় বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম। আফিফা, আরিফ, বিথি, দেখো তো এইবার বুঝতে পারছো কিনা যে বদ্ধ সিস্টেমের পুরো সংজ্ঞাটা বা ব্যাখ্যাটা? আফিফাও রেসপন্স করো। ওকে, লাস্ট যে সিস্টেম আমরা পড়ব এটাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম। তো সংজ্ঞাটা মুখস্থ করবো আগের মতোই। সংজ্ঞাটা কি? যে সিস্টেম পরিবেশের সাথে ভর অথবা শক্তি কোনো কিছুই আদান প্রদান করতে পারে না তাকে বলে কি? বিচ্ছিন্ন সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমের মধ্যে দিয়া কোনো ভর অথবা আলো কোনো কিছুই ঢুকানো যায় না, বাহির করাও যায় না, সেই সিস্টেম হচ্ছে বিচ্ছিন্ন, একবারে বিচ্ছিন্ন, বাদ। সেটা হচ্ছে এই সিস্টেম। যেমন এখানে একটা পানির পাত্র আছে বা একটা পাত্র আছে, এই পাত্রটার উপর একটা ঢাকনা আছে, তবে ঢাকনাটা হচ্ছে লোহার তৈরি। কিসের তৈরি? লোহা। এখন ব্যাপারটা আরও বুঝতে পারবা, আগে ছিল কাচের ঢাকনা, এখন কিসের ঢাকনা? লোহা। এখন আগের মতোই আমরা কিন্তু এই ঢাকনাযুক্ত পাত্রের মধ্যে ভর, যেটাকে বলা হয় চিনি, এই চিনি ঢুকাইতে পারবো না, কারণ এর মধ্যেই রয়ে যাবে চিনিগুলো। এখন বলো তো যে আমরা যদি এই জায়গা থেকে একটা আলো ফেলি, আলো, টর্চ লাইট ফেলি, তাহলে এই যে লোহার ঢাকনা ভেদ করে টর্চ লাইট কি ভেতরে ঢুকবে? আলো কি ভেতরে ঢুকবে? লোহার দেয়াল ভেদ করে কি টর্চ লাইটের আলো ভেতরে প্রবেশ করে? করে না। তার মানে আমরা কি, তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে এই জায়গার মধ্যে আমাদের যেই সিস্টেমটা আছে, এই সিস্টেমে বাহির থেকে ভরও প্রবেশ করে না বা ভরগুলো ভেতর থেকে বাইরে নেওয়া যায় না বা ভর আদান প্রদান করা যায় না, এক কথায়। সিমিলারলি শক্তি, যেটা হচ্ছে আলো, আলো কি করা যায় না? প্রবেশ করানো যায় না, বাহির করা যায় না। অর্থাৎ আলো কি করা যায় না? আদান প্রদান করা যায় না। অর্থাৎ এখানে কোনো কিছু আদান প্রদান করা যায় না, ভরও আদান প্রদান করা যায় না, শক্তিও আদান প্রদান করা যায় না। তো যেই সিস্টেমে এই ব্যাপারটা ঘটে, অর্থাৎ ভর শক্তি কোনো কিছু আদান প্রদান করা যায় না, বাহির থেকে ভেতরে ঢুকানো যায় না, এবং কি ভেতর থেকে বাহিরে বের করাও যায় না, শুধুমাত্র সেই সিস্টেমটাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। আফিফ, আয়াত, আরিফ, বিথি, এবার আমাকে জানাও বুঝতে পারছো কিনা পুরো ব্যাপারটা? থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো আমাদের যে লেকচারটা ছিল, আমরা লেকচারটা এখানে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমরা এখানে ক্লাস শেষ করলাম। সবাই পরবর্তী ক্লাসে অপেক্ষা থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের আমরা আজকে পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। তা আমাদের আজকে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সিকিউতে এই বেসিক ইনফরমেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট বা খুবই খুবই কী বলা হয়, সিগনিফিক্যান্ট। এইগুলো জানতে না পারলে আমরা সৃজনশীল সলভ করতে গিয়ে আটকিয়ে যাব বা বুঝবো না বা প্রবলেম হবে। তো দেখতে পাচ্ছ টপিকের নাম লেখা আছে অভ্যন্তরীণ শক্তি। টপিকটার নাম হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ কথাটার সাথে সবাই কিন্তু কম বেশি পরিচিত। আফিফা জয়েন করছো, থ্যাংক ইউ। এই অভ্যন্তরীণ কথার সাথে আমরা সবাই কি পরিচিত? আচ্ছা বলো তো অভ্যন্তরীণের মানে কি? অভ্যন্তরীণের বিষয়টা আসলে কি বোঝায় বলো তো একটু? অভ্যন্তরীণের মানে এক কথায় যদি বলি, অভ্যন্তরীণের বাংলাটা কি বোঝায় আসলে? বাংলা ভাষা অভ্যন্তরীণটার অর্থ কি বোঝায়? একবারে সিম্পলভাবে চিন্তা করো। অভ্যন্তরীণ একটা হচ্ছে বহি, একটা হচ্ছে অভ্য।
চেষ্টা করো। ভেতরের কোনো ভেরি কাজ গুড, হ্যাঁ, চমৎকার উত্তর, করতেছি রাইট হবে। আসমাউল হোসনা। হ্যাঁ, অভ্যন্তরীণ মানে হচ্ছে ভেতর। অভ্যন্তরীণ মানে কি? ভেতর। শক্তি মানে তো শক্তি। অভ্যন্তরীণ শক্তি মানে কি? ভেতরের শক্তি। তো আমাদের এই টপিকটা পড়ার জন্য মনে রাখতে হবে একটা স্পেশাল সূত্র, যে ডি ইউ সমানুপাতিক টি। এখানে ইউ বলতে বোঝায় অভ্যন্তরীণ শক্তির পরিচয়, আর টি বলতে বোঝায় তাপমাত্রা। আর সমানুপাতিক মানে তো বুঝি এটা যদি বৃদ্ধি পায় এটা হবে, এই রাশিটা যদি বৃদ্ধি পায় এই রাশিটাও বৃদ্ধি পাবে, এই রাশি কমে গেলে এই রাশি কমে যাবে। সমানুপাতিক তোমরা সবাই বুঝি, তাই না? তো অভ্যন্তরীণ শক্তি পড়ার আগে তোমাকে এই সূত্রটা মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো হচ্ছে আমাদের বিষয়টা অভ্যন্তরীণ শক্তি। আর এটা বোঝার জন্য মারাত্মক কথা হচ্ছে ডি ইউ সমানুপাতিক টি। এখন এই অভ্যন্তরীণ শক্তির যে ভিতরের সংজ্ঞাটা সেটা আমরা দেখব এবং বাকি আলোচনাগুলো করব। প্রত্যেকটি বস্তুর ভেতরে একটি শক্তি নিহিত বা লুকায়িত থাকে। এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে। একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা মনে রাখবা, প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি থাকে। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। যেমন মাঝে মধ্যে দেখো তোমাকে অনেক মানুষ অনেক কথা বলতেছে যে তুমি ভালো স্টুডেন্ট না, লেখাপড়া ঠিক মতো করো না, তোমার লাইফে কোনো এইম নাই। তো তুমি কথাগুলো শুনতে শুনতে নিজের মনের মধ্যে একটা জিদ পোষণ করছো যে আমি একদিন দেখা দিব, আমি সব কিছু করতে পারি। যে মানুষগুলো আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, একদিন আমি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে আমি আসলে এত দুর্বল মানুষ না, আমিও লাইফে কিছু করতে পারি। এই যে মনের মধ্যে একটা যে জেদ কাজ করে, এটাই কিন্তু মানুষের একটা অভ্যন্তরীণ শক্তি। মাঝে মধ্যে মনে হয় না যে তুমি অনেক কিছু করে ফেলতে পারবা, যদিও তোমার এত কিছু করার মতো সামর্থ্য নাই, শক্তি নাই, কিন্তু আবার মনে হয় যে হ্যাঁ আমি সব কিছু করতে পারবো, আমার সেই বিশ্বাস আছে। বা মাঝে মধ্যে নিজের মন অনেকটা আত্মবিশ্বাস হয়ে ওঠে যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো, অন্যরা যদি কাজটা করতে পারে আমিও পারবো, এই আত্মবিশ্বাস আমার কাছে আছে। এই আত্মবিশ্বাসটাই হচ্ছে মানুষের জন্য অভ্যন্তরীণ শক্তি। সবাই কি ব্যাখ্যা বুঝতে পারছো? মানুষের যে আত্মবিশ্বাস, যখন মানুষ ভেঙে পড়ে, যখন মানুষকে সান্ত্বনা দিয়ে তার আত্মবিশ্বাসকে জাগ্রত করে, সেটাই হচ্ছে মানুষের অভ্যন্তরীণ শক্তি। ব্যাখ্যা বুঝতে পারছো তো এবার? ঠিক এইরকমভাবে আমাদের যত সিস্টেম আছে, আমাদের লেখাপড়ার জগতে বা ফিজিক্সের জগতে যত সিস্টেম আছে বা যত যন্ত্র আছে, প্রত্যেকটা যন্ত্রেরই একটা কি থাকে, ভেতরে একটা শক্তি লুকায়িত থাকে। আর ওই শক্তিটার নামই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি ইউ। আমি দেখতে পাচ্ছি আমাদের আফিফা কষ্ট করে ক্লাস করতেছো, চলে যাচ্ছ আবার আসতেছো, চলে যাচ্ছ আসতেছো। একটু কষ্ট করে ক্লাস করো যতদূর সম্ভব। তোমার নেট সমস্যার জন্য একটু কষ্ট হয় বেশি আমি জানি, তারপর জয়েন করতেছো, খুশি হলাম। ব্যাস, এটাই হচ্ছে আমার গল্প, অভ্যন্তরীণ শক্তি বিষয়ে কথা। এখন আমরা আজকে এই ক্লাসের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জায়গা সেটাতে চলে আসছি। এইটাই হচ্ছে আমাদের লেখাপড়ার মেইন পার্ট এই অধ্যায়ে। তার নাম হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আসলে এই নোটটা তোমরা দেখতে পাচ্ছ একটু মানে অসুন্দর, লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না। এই নোটটা আসলে অনেক আগের লেখা, তো বর্তমানে নোটটা আমি লিখি লাল কালি নীল কালি দ্বারা, এখানে আবার কালো কালি, আবার পিছনের লেখাগুলো আবার দেখা যায়, বিচ্ছিন্ন একটা অবস্থা। আসলে এটা আমার আগের নোট, যেহেতু ওই নোটটাই আমি তোমাদের পড়াচ্ছি। বিগত আগের ব্যাচে যখন পড়াইছিলাম সেই নোটটাই আমি তোমাদের পড়াচ্ছি। আসলে বইও চেঞ্জ হয় নাই, সিলেবাসও চেঞ্জ হয় নাই, তো একই পড়া একই বই, তো বারবার নোট করতে হয় না, এই জন্য আগের নোট দিয়েই তোমাদের পড়াচ্ছি। ওকে, এটা গেল। এখন কথা হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই হচ্ছে আমাদের এই যে তাপগতিবিদ্যা অধ্যায়ের মেইন পার্ট, মানে এখান থেকে মূলত আমাদের তাপগতিবিদ্যার সিকিউগুলো যাত্রা শুরু করে। তো চলো আমরা শুরু করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, এটা আমরা প্রথমত সংজ্ঞাটা দেখব, দেন আমরা একটা সুন্দর উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমি প্রথমে তোমাদের এটা একটু পড়বো, সংজ্ঞাটা একটু পড়ে দেখাবো। জানি এটা বুঝতে সমস্যা হবে, কিন্তু সমস্যা নাই, আমরা যখন একটু পর উদাহরণ দেখব, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমি এখানে যা যা বলছি সব পানির মতো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমত আমরা একটু বিবরণটা পড়ি, কি বলছে। যখন কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয়, তখন সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং শক্তির বাকি অংশ দ্বারা সিস্টেম
তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। সবাইকে বলতেছি, আমাদের পরীক্ষাতে সিকিউর মধ্যে ক নং প্রশ্নে আসে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লিখো। এটা আমাদের ক নংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। আমরা তো সৃজনশীলের মধ্যে ক খ গ ঘ উত্তর করি না, তো ক নংয়ের মধ্যে এই প্রশ্নটা আসার মতো অনেক ইম্পর্টেন্স আছে। তো এই প্রশ্নটা এই সংজ্ঞাটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? জাস্ট মুখস্থ করবা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন এটার ব্যাখ্যা কি, মানে এই যে আমি সংজ্ঞাটা যে পড়াইছি এটা তো আসলে এখন বুঝতেছো না, তাই না? এখনই তুমি বুঝতে পারবা, জাস্ট মনোযোগ দাও। এই সুন্দর একটা উদাহরণ খেয়াল করো। তোমাদের সামনে আমি একটা চিত্র উপস্থাপন করেছি। এই চিত্রের মাধ্যমেই তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পুরো ব্যাখ্যাটা বুঝতে পারবা, বা সংজ্ঞার মধ্যে যা যা বলা হয়েছে A to Z ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আফিফা মুবাশিরা জয়েন করছো, থ্যাংক ইউ। একটু দেরি হয়েছে ক্লাসে জয়েন করতে, সমস্যা নয়, জয়েন করছো। এই জায়গা থেকে মনোযোগ দাও। তো আফিফা বলি, আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়েই মূলত আলোচনা শুরু হয়, সৃজনশীলের জন্য বেসিক ক্লাস শুরু হয়। তো ক্লাসের ফাঁকে মনে পড়ে গেল, আজকে তো হচ্ছে আমাদের 19 জুলাই 2026। আজকে তো হচ্ছে আমাদের একটা কি আছে জানি, বলো তো, কারো কি মনে আছে? আজকে রাত 1 ঘটিকায় কিছু একটা হবে, মেবি বাংলাদেশ সময় রাত 1 ঘটিকায়। একটু বলো তো, ভয়েসে কি বলতে পারবা? কিছু মনে আছে তোমাদের? বলো দেখি, কারো মনে আছে কিনা, জোরে বলো, জোরে বলো। আচ্ছা আচ্ছা, জি বিথি বলছো খেলা, হ্যাঁ বিশ্বকাপ, ফুটবল খেলা 2026 বিশ্বকাপ। যাই হোক, মানে ক্লাসের মধ্যে একটু মনে পড়লো, বলে দিলাম। তো 2026 ফুটবল বিশ্বকাপ রাত 1 ঘটিকায় শুরু হচ্ছে আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে ক্লাস করতেছি। তো যাই হোক, আমি বলতেছি না খেলা দেখতে, তোমাদের যদি তোমাদের মন চায় তোমরা দেখবা। আমার ফেভারিট টিম তো নাই, তো আমি দেখবো না। দেখতেও পারি, যেহেতু লাস্ট খেলা 50-50 চান্স, দেখতেও পারি, নাও দেখতে পারি। যাই হোক, তো দেখো আমরা ক্লাসে আলোচনা শুরু করি। তো আমি বলে দিই কার কার খেলা হচ্ছে ফাইনালে। ফ্রান্স না, বিশ্বকাপ ফাইনালে আজকে আর্জেন্টিনার সাথে মুখোমুখি করবে শক্তিশালী সেই দল স্পেন। দেখা যাক বিশ্বকাপ কার হাতে আসে। ওকে, দেখো খেয়াল করো। তো আমাদের এই যে চিত্রটাই হচ্ছে এই ব্যাখ্যাটার পরিপূর্ণ সুন্দর উদাহরণ। জাস্ট মনোযোগিত হবে। মুবাশিরা, আসমাউল হুসনা, বিথি আর হচ্ছে রিয়াজ, খেয়াল রাখবা। এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সিস্টেম। আমরা কিন্তু গতকাল লেকচারে সিস্টেম নিয়ে পড়ছিলাম, সিস্টেম কি জিনিস। এই সিস্টেমের বাহির থেকে তুমি কিছু প্রয়োগ করবা, যার ফলে এই সিস্টেম নিজ থেকে কিছু একটা কাজ করে দিবে তোমার জন্য। এটাকে একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবা। কিরকম, মনে করো তোমার একটা ছোট ভাই বা ছোট বোন আছে, এটা হচ্ছে সেই ছোট ভাই বা ছোট বোন, ঠিক আছে? তো তুমি 100 টাকার একটা নোট দিলা, 100 টাকার নোট দিয়ে তোমার ভাইকে বললা আমার জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো, বা তোমার ছোট বোনকে বললা আমার জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো। তো তুমি কিন্তু বাহির থেকে তোমার বোনকে বা ভাইকে কি দিয়েছো? 100 টাকা দিয়েছো। কি বলছি বুঝছো? 100 টাকা দিছো তোমার ভাইকে বা বোনকে বিরিয়ানি নিয়ে আসার জন্য। জাস্ট তুমি 100 টাকা তাকে দিয়েছো তার হাতে। কথা কি বুঝতে পারছো আমি যা বললাম? কথা বলতে হবে প্লিজ। ওকে, এখন তোমার ভাই বা বোন 100 টাকার 1 প্যাকেট বিরিয়ানি কিনছে, কিন্তু সে 30 টাকার বিরিয়ানি খেয়ে ফেলছে। বাকি 70 টাকা প্যাকেটের মধ্যে ছিল, সেই প্যাকেটটাই তোমাকে দিয়েছে। এই হচ্ছে এখন কাহিনী। তোমার ভাই তোমার বোন তো এত মানে কি বলবো এত ভালো না। তুমি একা বিরিয়ানি খাবা তোমার ভাইকে না দিয়ে, তোমার বোনকে না দিয়ে, সে কি চাবে না। তো সে যখন দোকানে গেল, 100 টাকার একটা বিরিয়ানি কিনলো প্যাকেট, রাস্তায় আস্তে আস্তে 30 টাকার বিরিয়ানি খেয়ে ফেলছে।
হ্যাঁ, বাকি 70 টাকা বিরিয়ানি তোমাকে দিয়ে দিয়েছে। প্যাকেট করাই ছিল, প্যাকেট খোলা ছিল না, প্যাকেট করাই ছিল। প্যাকেট খুলে দেখো তুমি 70 টাকা বিরিয়ানি, 30 টাকা বিরিয়ানি নাই। এই উদাহরণটা বুঝতে পারছো কিনা বলো? এই উদাহরণটা যদি বুঝতে পারো তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বুঝতে পারবা। এখানে যা লেখা আছে সব বুঝতে পারবা। জাস্ট উদাহরণটা কি বললাম, 100 টাকা দিছো তোমার ভাইকে বা বোনকে বিরিয়ানি আনার জন্য। সে দোকানে গিয়ে বিরিয়ানি কিনছে, কিন্তু সে বিরিয়ানির লোভ সামলাতে পারে নাই। সে রাস্তায় আস্তে আস্তে 30 টাকা বিরিয়ানি খেয়ে ফেলছে, বাকি 70 টাকা বিরিয়ানি তোমাকে দিয়ে দিয়েছে। এই হচ্ছে ঘটনা। এই ঘটনাটা কি বুঝতে পারছেন বাকিরা? আফিফা, মোহাম্মদ শিরা, আসমাল হুসনা, রিয়াজ, তোমাদের রেসপন্স করতে হবে। বুঝতে পারছো? এটা বুঝতে পারলেই এই সূত্রটা বুঝতে পারবা। বাকি রেসপন্স করো প্লিজ, দ্রুত কথা বলো। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। যে তোমার সময় কম, আমি সামনে যাই। তো এই যে ঘটনাটা যে বললাম, এটাই আসলে বাস্তবে ঘটে। যখন তুমি একটা সিস্টেমে কিছু শক্তি প্রয়োগ করো, সিস্টেমকে বলো যে এই শক্তিটা নিয়ে তুমি আমার জন্য কাজ করবা, সিস্টেম কি করে? তার নিজের জন্য কিছু কাজ করে, বাকি যেই শক্তি থাকে সেই শক্তিটা তোমার জন্য কাজ করে। অর্থাৎ এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে তুমি 100 জুল কি করলা? তাপ দিয়েছো, তাপ শক্তি দিয়েছো। সিস্টেমকে বললা, সিস্টেম তুমি এই 100 জুল তাপ শক্তি নিয়ে আমার জন্য একটা কাজ করে দাও, একটা কাজ করে দাও, যে কোনো কাজ। তো সিস্টেম কি করবে? সম্পূর্ণ 100 জুল তোমার জন্য কাজ করবে না। এই 100 জুলের মধ্যে 30 জুল তার নিজের জন্য ব্যয় করবে, বাকি 70 জুল দিয়ে তোমাকে কাজটা করে দিবে, ঠিক তোমার ভাইয়ের মতো। এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে একটা সিস্টেমে বাহির থেকে তাপশক্তি যদি দেওয়া হয়, সেই তাপশক্তি 2টা ভাগে ভাগ হয়ে যায়। প্রথম ভাগ সিস্টেমের নিজের কাজে ব্যয় হয়, অর্থাৎ নিজের তাপমাত্রা বৃদ্ধি করতে ব্যয় হয় বা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করে। আর বাকি যে অংশটা থাকে শক্তির, সেই অংশটা ওই সিস্টেম পরিবেশে কি করে? তোমার জন্য কাজ করে। আমি আবার বলতেছি, একটা সিস্টেমে বাহির থেকে যখন তাপশক্তি দেওয়া হয়, সেই তাপশক্তি 2টা পার্টে ভাগ হয়। একটা পার্ট নিজের সিস্টেমের তাপশক্তি বৃদ্ধির জন্য সিস্টেম ব্যবহার করে, বাকি যা থাকবে সেইটা পরিবেশের জন্য বা তোমার জন্য, আমার জন্য সিস্টেম কাজ করে দেয়। এটা আমাকে জানো, ব্যাপারটা বুঝতে পারছো কিনা? খেলা এখনো শুরু হতে না হতেই বোম ফুটাফুটি শুরু হয়ে গেছে, দেখছো? মাত্র বাজে 10টা, 11টা, 1টা বাজে খেলা। আসমাল হুসনা বলছো ঠিক আছে। আফিফা, বিথি, রিয়াজ বলো বুঝছো কিনা? 100 জুল কাজ সম্পন্ন তোমার জন্য করবে না, কিছু কাজ সিস্টেম নিজের কাজে ব্যয় করবে, বাকি কাজ, বাকি শক্তি দিয়ে তোমার কাজ করে দিবে। তো এই বিষয়টা খেয়াল করো, সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি দেওয়া হলো এটাকে আমরা কিউ বলবো, কিউ। আর সিস্টেম যখন তাপমাত্রা বৃদ্ধি করবে নিজের, তখন এটা হবে ডিইউ বা ইউ। আর সিস্টেম যখন তোমার জন্য কাজ করবে সেটা হবে ডব্লিউ। এই 3টা বিষয়, এই 3টা বিষয় হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মেইন পার্ট। কিউ, ইউ, ডব্লিউ। কিউ হচ্ছে যেই শক্তিটা তুমি দিবা সিস্টেমকে সেটার পরিমাণ, ইউ হচ্ছে সিস্টেম নিজের জন্য যা কাজ করবে সেটার পরিমাণ, আর ডব্লিউ হচ্ছে সিস্টেম তোমার জন্য যা কাজ করবে সেটার পরিমাণ। এই হচ্ছে বিষয়। আমাদের এটাই বলছে যে যখন কোনো সিস্টেমে তাপশক্তি দেওয়া হয়, যে যখন কোনো সিস্টেমে তাপশক্তি দেওয়া হয়, তখন সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, কিছু অংশ সিস্টেম তার নিজের জন্য ব্যয় করে, আর বাকি অংশ, শক্তির বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের জন্য কাজ করে বা বাকি কাজ পরিবেশের জন্য বাকি কাজ সম্পাদন করে। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের পরিপূর্ণ ব্যাখ্যা, সংজ্ঞাটির পরিপূর্ণ ব্যাখ্যা। সবাই কি বুঝতে পারছেন? এখানে কোনো প্রশ্ন আছে কারো? থাকলে বলতে পারেন প্লিজ। এই জায়গাতে কি কারো কোনো প্রশ্ন আছে? দ্রুত বলবা। বুঝছো তো সিস্টেমটা? তাড়াতাড়ি বলো।
স্যার কিউ আর ডাব্লিউ এর অনুরূপ কি? আচ্ছা, এখানে কিউ বলতে বোঝায় আমাদের তাপ শক্তির পরিমাণ, ইউ বলতে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ, ডবল বলতে কাজের পরিমাণ। তবে ইংরেজি নামটা আসলে আমার পুরোপুরি খেয়াল নাই, দুঃখিত, ইংরেজি নামটা আমার সিরিয়াসলি খেয়াল নাই, এটা বইতে হয়তো বা দেওয়া থাকতে পারে, পুরো বিশদ আলোচনা। জাস্ট মনে রাখবা কিউ, ইউ আর ডব্লিউর পরিচয় কী। এখন জাস্ট আমরা সূত্র দেখব, এই হচ্ছে আমাদের সূত্র, যে সূত্র দিয়ে আমরা ম্যাথমেটিক্স সলভ করব, সিকিউ সলভ করব। সূত্র হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এখানে আমরা ডি ব্যবহার করব সব জায়গায়, ডি ডি ডি। ডি মানে পরিবর্তন, ক্ষুদ্রতি ক্ষুদ্র পরিবর্তন। আমরা জানি যে আমাদের এই যে কিউর যে মানটা, সেই মানটা দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ডব্লিউ। তো এই দুইটা মান যোগ করলে কি পাওয়া যায়? কিউ পাওয়া যায়। কেমনে? দেখো, 30 আর 70 যোগ করলে কত হয়? 100। তাহলে 30 একটা শক্তি, 70 আর একটা শক্তি, একটা ইউ একটা ডব্লিউ, এই দুটা যোগ করলে আমরা কার সমান পাবো? কিউর সমান পাবো। ইউ আর ডব্লিউ দুইটা যোগ করলে কার সমান পাবো? কিউর সমান। তার মানে ইউ একটা শক্তি, ডব্লিউ একটা শক্তি, এই দুইটা শক্তি যোগ করলে আমরা তাপ শক্তি যেটা দেওয়া হয়েছিল তার সমান পাবো। এটা হচ্ছে সূত্র, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। বুঝতে পারছো? আফিফ মুবাশির, আসমাল হোসনা, বিথি, রিয়াজ বলতে হবে দেখো তো সূত্রের ব্যাখ্যাটা বুঝছো কিনা। জাস্ট এই কিউ অংশটা দুইটা ভাগে ভাগ হবে, ডি ইউ আর ডি ডব্লিউ, আর এগুলো যোগ করলে কি পাবো? প্রথম অংশের সমান পেয়ে যাবো, এটাই সূত্র। তো ডি দিয়েও ব্যবহার করা যায় অথবা ডেল দিয়েও ব্যবহার করা যায়। ডেল, ডেল মানেও পরিবর্তন, ডি মানেও পরিবর্তন, ডেল মানেও কি পরিবর্তন। তো ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, ডি কিউ ডি ইউ ডি ডব্লিউ, বা ডেল ইউ ডেল কিউ ডেল ইউ ডেল ডব্লিউ, এগুলোর সব একই পরিচয়। ডি কিউ মানে পরিবর্তন, কার পরিবর্তন? তাপ শক্তির পরিবর্তন। ডি ইউ মানে পরিবর্তন, কার পরিবর্তন? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডি ডব্লিউ মানে পরিবর্তন, কার পরিবর্তন? কৃতকাজের পরিবর্তন। আর এই সূত্র দিয়ে আমরা বিশাল বিশাল অঙ্ক করব, অনেক অনেক অঙ্ক আছে, বুঝছো? সবাইকে বলতেছি সিস্টেমগুলো বুঝছো কিনা আমাকে জানাতে হবে প্লিজ। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। আফিফা মুবাশির রেসপন্স আমি পাইনি, তেমন আফিফা মুবাশির রেসপন্স করো। ওকে, এই হচ্ছে আমাদের সূত্রটা। এবার আমরা যাব আমাদের পরবর্তী ইনফরমেশন। সূত্রটা আমরা পড়লাম, এখন এই সূত্র থেকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, চিহ্নের ব্যবহার মনে রাখতে হবে। চিহ্নের ব্যবহার কি রাখতে হবে? মনে রাখতে হবে। মনে রাখবা ডি কিউ ডি ইউ ডি ডব্লিউ। দেখো, ডি কিউ ডি ইউ ডি ডব্লিউ, ডি কিউর মান প্লাস হলে কি হয়, মাইনাস হলে কি হয়, ডি ইউর মান প্লাস হলে কি হয়, মাইনাস হলে কি হয়, এবং ডি ডব্লিউর মান প্লাস হলে কি হয়, মাইনাস হলে কি হয়, এগুলো আমাদের জানতে হবে। এগুলো না জানলে আমরা শিখেও পারবো না। এখন আমরা এগুলো জাস্ট মুখস্থ করব। এগুলো কি করব? জাস্ট মুখস্থ করব শিখেও পাওয়ার জন্য। ওকে, দেখো, মনে রাখবা ডি কিউর মান যখন প্লাস হবে এর মানে হচ্ছে সিস্টেমে তাপশক্তি দেওয়া বা সরবরাহ করা হয়েছে। বাহির থেকে সিস্টেমে যখন তাপশক্তি দেওয়া হয় সেটা হচ্ছে ডি কিউ পজিটিভ বোঝায়। ডি কিউর মান পজিটিভ হলে বুঝতে হবে বাহির থেকে সিস্টেমে তাপশক্তি দেওয়া হচ্ছে। সবাই কি এই অর্থটা বুঝতে পারছো? বলতে হবে, রেসপন্স করবা দ্রুত, দ্রুত বলবা প্লিজ। ডি কিউ পজিটিভ অথবা ডেল ইউ পজিটিভ, ডি কিউ অথবা ডেল কিউ পজিটিভ, এর মানে হচ্ছে বাহির থেকে তাপশক্তি সিস্টেমে দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি বলো না প্লিজ, আমাদের সময় কম তো। রেসপন্সটা দ্রুত করলে আমার জন্য সুবিধা হয় পড়াতে। চ্যাটবক্সে বলবা বা ভয়েসে বলবা। আর ডি কিউ বা ডেল কিউ নেগেটিভ হলে বুঝাবে কি? উল্টা কথা, সিস্টেম থেকে তাপশক্তি বের হয়ে যাচ্ছে, সিস্টেম থেকে তাপশক্তি বের হয়ে যাচ্ছে। সিমিলারলি, আচ্ছা আবার বলবো, আচ্ছা দেখো, ডি কিউ পজিটিভ আর নেগেটিভ হলে আমরা দেখি, চিত্রটা দেখলে বুঝতে পারবো আশা করি। এ দেখো, ডি কিউর মান পজিটিভ হলে কি হবে? সিস্টেমে তাপশক্তি দেওয়া হচ্ছে বোঝায়। যেমন ডি কিউর মান পজিটিভ, তার মানে কি বাইরে থেকে
তাপশক্তি সিস্টেমে দিতেছি, এটা হচ্ছে ডিকিউ পজিটিভের পরিচয়। বুঝতে পারছো? আসমাউল হোসনা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, আর ডিকিউ নেগেটিভ হলে কি হবে জানো? উল্টা হবে, সিস্টেম হ্যাঁ, থেকে। বুঝতে ওকে, ডিকিউ নেগেটিভ হলে সিস্টেম থেকে তাপশক্তি বাইরে বের হয়ে যাবে। সিস্টেম থেকে তাপশক্তি কি বাইরে বের হয়ে যাবে ডিকিউ নেগেটিভ হলে, শেষ। আবার ডিইউ পজিটিভ নেগেটিভ হলেও দুইটা অর্থ প্রকাশ করে, ডিডব্লিউ পজিটিভ নেগেটিভ হলেও দুইটা অর্থ প্রকাশ করে, মনে রাখতে হবে এগুলো সবই। তো ডিইউ পজিটিভ হলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, আর ডিইউ নেগেটিভ হলে বুঝতে হবে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে যায়। ডিইউ পজিটিভ মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, আর ডিইউ নেগেটিভ মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি কমে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? আফিফ মুবাশিরা, আসমাউল হোসনা, বিথি রিয়াজ, তাতেই বলো বুঝতে পেরেছো? বুঝছি। ওকে, এরপর হচ্ছে লাস্ট অফ অল ডিডব্লিউ পজিটিভ হলে কি হবে আর ডিডব্লিউ নেগেটিভ হলে কি হবে, সব কাজে লাগবে সিকিউতে। ডিডব্লিউ পজিটিভ হলে বুঝতে হবে সিস্টেম দ্বারা পরিবেশের ওপর কাজ সম্পাদিত হয়, অথবা সিস্টেম পরিবেশের উপর কাজ করে। ডিডব্লিউ পজিটিভ হলে মানে হচ্ছে সিস্টেম আমাদের জন্য কাজ করে। সিস্টেম কার জন্য কাজ করে? আমাদের জন্য। অর্থাৎ সিস্টেম দ্বারা কাজ হয়, কার উপর কাজ হয়? পরিবেশের উপর কাজ হয়। ডিডব্লিউ পজিটিভ মানে সিস্টেম আমাদের জন্য কাজ করে, আমাদের জন্য, আমরা মানে পরিবেশ, মানুষ মানে পরিবেশ, মনে করো সিস্টেম আমাদের জন্য কাজ করে। ডিডব্লিউ পজিটিভ মানে সিস্টেম আমাদের জন্য কাজ করে, অর্থাৎ সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয় পরিবেশের ওপর। সিস্টেম আমাদের জন্য কাজ করে বা সিস্টেম পরিবেশের উপর কাজ করে। বুঝতে পারছো এবার? বুঝতে পেরেছ? সিস্টেম পরিবেশের উপর কাজ করে। আর নেগেটিভ হলে, ডিডব্লিউ নেগেটিভ হলে কি বোঝায়? উল্টা বিষয়, পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, মানে পরিবেশ দ্বারা সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়, অথবা পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, শেষ। এই হচ্ছে আমাদের তিনটা আইকনের পরিচয়। প্লাস হলে কি হবে আর মাইনাস হলে কি হবে, এইগুলো যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু সিকিউ সলভ করতে পারবে না। তো এই পর্যন্ত আমাদের এই লেকচারটা কমপ্লিট হবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব প্র্যাকটিস। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যত প্র্যাকটিস আছে আমরা সব শুরু করবো ইনশাল্লাহ। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো এনিওয়ান। এইখানে কার কোনো প্রশ্ন আছে? দ্রুত বলবা প্লিজ, সময় কম। আফিফা, মুবাশিরা, আসমাউল হোসনা, বিথি রিয়াজ, কোনো প্রশ্ন আছে যা যা পড়াইছি এখানে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমার ক্লাস এখানেই কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।